সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এর পক্ষ থেকে। সাতক্ষীরা সদর সাতক্ষীরা 19তম শিক্ষক নিবন্ধন এবং 9তম শিক্ষক নিবন্ধন চারু ও কারুকলা। আলোচ্য বিষয় বাংলাদেশের শিল্প ও শিল্পী এস এম সুলতান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলাদেশের বরেণ্য একজন চিত্রশিল্পী, যার হাতের ছোঁয়ায় চিত্রকে রঙিন করে তুলেছিলেন, চিত্রকে বিষয়ভিত্তিক বাস্তবধর্মী করে তুলেছিলেন, যার ছবির এককত্ব বা একক বিষয়টি সামগ্রিক বিষয়কে ছাড়িয়ে হয়েছে অনন্য একটি উদাহরণ। তার চিত্রকর্ম দেখলেই তার ছবিটি যেন শিল্পপ্রেমী শিক্ষার্থীদের মনে ভেসে ওঠে। আমরা খুব কাছের একজন মানুষ, অর্থাৎ আমাদের সাতক্ষীরা জেলার পাশাপাশি একটি জেলা যশোর জেলা, যে যশোর জেলার একজন বিখ্যাত চিত্রশিল্পী, যিনি সাধারণত নড়াইয়ে জন্মগ্রহণ করেছিলেন মাছিমাদিয়া গ্রামে। তিনি শুধু তার চিত্রকর্মে অবদান রাখেননি, বিশ্বজগতেও তিনি কিন্তু সাধারণত তার চিত্রকর্মের অবদান রেখে গিয়েছেন। দেশ এবং বিদেশে তার মেধার যে প্রকাশ, সেটি আমরা তার কৃতকর্মের কারণে বা তার কার্যক্রমে আমরা দেখতে পাই। তো 19তম শিক্ষক নিবন্ধন চারু ও কারুকলা সাবজেক্টটিতে এমসিকিউ পদ্ধতিতে যে 140 মার্কের পরীক্ষা হবে, এখানে 140 মার্কের মধ্যে মিনিমাম আমি আশা করছি 3 থেকে 4 মার্ক আপনারা এস এম সুলতান, বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী সম্পর্কে যদি পড়েন, তাহলে এখান থেকে 3 থেকে 4 মার্ক কমন পাবেন। এস এম সুলতান সম্পর্কে যত রকম তথ্য ছিল সবগুলোই আমি আমার এই শীটের মধ্যে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। এর বাইরেও আপনারা পড়তে চাইলে খন্দকার আলী জাফর ওনার একটি লেখা বই রয়েছে এস এম সুলতান চিত্রশিল্পীর উপরে আলাদা করে, সে বইটিও আপনারা পড়ে নিতে পারেন। আমরা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করছি, শিল্পী এস এম সুলতান কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 1923 সালে। দেখুন, এখানে বাংলাদেশের চিত্রশিল্পীদের কথা বলতে গেলে প্রথমেই জয়নুল আবেদিন, তারপর কামরুল হাসান, তারপর এস এম সুলতান। তো এখানে দেখা যায় জয়নুল আবেদিন কিন্তু 1914 সালে, কামরুল হাসান 1921 সালে এবং এস এম সুলতান হলো 1923 সালে জন্মগ্রহণ করেছেন। ধারাবাহিক ভাবেই কিন্তু সাধারণত এটা মনে রাখা খুব সহজ। ব্যাখ্যা কি বলছে দেখুন, ব্যাখ্যা বলছে শিল্পী শেখ মোহাম্মদ সুলতান বা এস এম সুলতান গ্রামীণ জীবনের রূপকার। শিল্পী এস এম সুলতান 1923 সালের 10ই আগস্ট যশোর জেলার নড়াইলে মাসিমাদিয়া গ্রামে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান ওরফে লাল মিয়া। এই প্রশ্ন কিন্তু বারবার আসে যে লাল মিয়া কোন শিল্পীর ডাক নাম, এবং একজন চিত্রশিল্পীর নাম ছিল টুনু। এই টুনু নামটি কোন চিত্রশিল্পীর নাম, এটা আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখুন, তিনি ছোটবেলা থেকেই ছবি আঁকতেন, তবে একাডেমিক শিক্ষা ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। 1935 সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ শেষ করেন এবং 1938 সালে কলকাতা যান এবং 1941 সালে শহীদ সোহরাওয়ার্দী প্রতিযোগিতায় কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন। 3 বছর পর 1944 সালে শিক্ষা জীবনের ইতি টানেন। ইংরেজ মেম স্মিথের উদ্যোগে 1946 সালে সিমলায় চিত্রের এক প্রদর্শনী করেন। সিমলা হচ্ছে ভারতের একটি প্রদেশ, অরুণাচল সম্ভবত, মানে আশা করছি অরুণাচল প্রদেশে একটি জায়গা।
1948 সালে তিনি লাহোরে যান। তিনি বিভিন্ন জায়গাতে ভারতের বিভিন্ন জায়গাতে পরিদর্শন করেছেন বা বিভিন্ন জায়গাতে গিয়েছেন। দেশভাগের আগে ভারতের বিভিন্ন প্রদেশে যাওয়াটা একেবারেই সহজ ছিল, তখন তো আর এভাবে দেশভাগ হয়নি। সে সময় তিনি বিভিন্ন জায়গাতে যে চিত্রের প্রদর্শনী করেছেন। তার মধ্যে 1946 সালে সিমলায় চিত্রের একক প্রদর্শনী করেছিলেন। দেখুন, একটা প্রশ্ন একটা, কিন্তু এর মধ্যে অনেক কথা ব্যাখ্যায়, এই ব্যাখ্যাগুলো খুব ভালো করে পড়বেন। প্রশ্ন নাম্বার 2, প্রথম বৃক্ষরোপণ চিত্রকর্মটি কোন শিল্পীর মানে কোন শিল্পীর চিত্রকর্ম? চিত্রকর্ম কোন শিল্পীর? কোন চিত্রশিল্পীর? ও আচ্ছা, এখানে একটু আহ শব্দ চয়নে একটু ব্যাপার আছে। প্রথম বৃক্ষরোপণ চিত্রকর্মটি কোন চিত্রশিল্পীর, ঠিক আছে, বা কোন শিল্পীর চিত্রকর্ম, এরকম দিলে ভালো হতো। তো এরকম দেয়া আছে, আপনারা বুঝে নেবেন সেটা। এটা উত্তর হবে এস এম সুলতান। প্রথম বৃক্ষরোপণ চিত্রকর্মটি খুবই গুরুত্বপূর্ণ। যদি এস এম সুলতান থেকে প্রশ্ন আসে মানে তার চিত্রকর্ম সম্পর্কে, তাহলে প্রথম বৃক্ষরোপণ বা ফার্স্ট প্লান্টেশন এই চিত্রকর্মটি আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, যেটা 1975 সালে অঙ্কিত করা হয়েছিল, এবং চট দখল 1976, আর শাপলা তোলা 1978, বন্যার পর 1986, জমি কর্ষণ 1 1986, হত্যাযজ্ঞ 1987, মাছ কাটা 1987, জমি কর্ষণী যাত্রা 1 1987, জমি কর্ষণী যাত্রা 2 1989। তার বিখ্যাত যে দুইটি চিত্রকর্ম হচ্ছে হত্যাযজ্ঞ আর একটা চটদখল। তাহলে হত্যাযজ্ঞ, চটদখল আর হচ্ছে প্রথম বৃক্ষরোপণ, এই তিনটা চিত্রকর্ম থেকে পরীক্ষা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এটা একটু মাথায় রাখবেন। এরপরে দেখুন, এশিয়া উইক পত্রিকা থেকে ম্যান অফ এশিয়া খেতাব লাভ করেন কোন শিল্পী? এশিয়া পত্রিকা থেকে, এশিয়া উইক পত্রিকা থেকে যে খেতাবটা তিনি লাভ করেছিলেন সেটি হচ্ছে ম্যান অফ এশিয়া। ম্যান অফ এশিয়া, এই যে তিনি খেতাবটা লাভ করেছিলেন, এবং বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন চিত্রশিল্পীর বিভিন্ন জায়গায় যে বিভিন্ন তার চিত্রকর্মের যে ব্যাখ্যা বা চিত্রকর্মের প্রদর্শনী করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পুরস্কার পান। সেই ক্ষেত্রে এস এম সুলতানের পুরস্কার বা এস এম সুলতানের খেতাব খুব কম ছিল না, যথেষ্ট বেশি পরিমাণ ছিল। এখানে ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করেছি যে তিনি কোন কোন জায়গা থেকে কোন কোন খেতাব পেয়েছেন বা কোন কোন সম্মাননা তিনি পেয়েছেন। 1982 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যান অফ, এখানে ইংল্যান্ড লেখা নেই অবশ্য। আচ্ছা, 1982 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যান অফ অ্যাচিভমেন্ট এবং এশিয়া উইক পত্রিকা থেকে ম্যান অফ এশিয়া খেতাব লাভ করেছেন। একই বছর শিল্পকলায় অনন্য অবদানের জন্য তিনি একুশে পদক লাভ করেছিলেন, এবং 1996 সালে বাংলাদেশ সরকার থেকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করে বাংলাদেশ জাতীয় জাদুঘর, জাতীয় চিত্রশালা, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, বেঙ্গল ফাউন্ডেশন সহ দেশ বিদেশে বিভিন্ন সার্বজনীন এবং ব্যক্তিগত সংগ্রহিত চিত্রকর্ম সংরক্ষিত আছে। কোথায় কোথায় চিত্র রক্ষিত আছে সেই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে, জাতীয় চিত্রশালা বাংলাদেশ, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, বেঙ্গল ফাউন্ডেশন সহ দেশে বিদেশে বিভিন্ন সার্বজনীন এবং ব্যক্তিগত সংগ্রহে তার চিত্রকর্ম সংরক্ষিত আছে। উল্লেখযোগ্য অবদান কৃষকদের শারীরিক শক্তি এবং জীবনী শক্তিকে প্রতীকী ভাবে তুলে ধরেছেন তার নতুন চিত্র উপস্থাপন করে। আসলে এস এম সুলতান যে বিষয়টিকে কেন্দ্র করে চিত্র অঙ্কন করেছেন সেটি হলো গ্রামীণ মানুষের বা গ্রামীণ কৃষকদের শারীরিক শক্তি এবং জীবনী শক্তিকে, মানে কৃষকরাই যে সমাজকে পরিচালিত করে, কৃষকরা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রধান ভূমিকা পালন করে তাদের ফসল উৎপাদনের দ্বারা, তাদের কষ্টের দ্বারা, এই বিষয়গুলো কিন্তু তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং এই চিত্রকর্মগুলো রচনার ক্ষেত্রে তিনি দেখিয়েছেন একজন কৃষকের বা একজন কৃষানী দেহ বা তার বলিষ্ঠ দেহ, বলিষ্ঠ পেশিবহুল দেহ, এরকম করে দেখানোর চেষ্টা করেছেন। মানে শরীরের মধ্যে যে ক্ষমতা বা যে দক্ষতা দেখিয়েছেন, সেটির কারণে তিনি সারা বিশ্বব্যাপী তার চিত্রকর্মের কারণে পরিচিতি পেয়েছেন। ম্যান অফ অ্যাচিভমেন্ট খেতাব পান কোন চিত্রশিল্পী? নিশ্চয়ই বুঝতে পারছেন, এস এম সুলতান। দেখুন যে এখানে একটু বক্স আকারে দেওয়া আছে যে কত সালে পেয়েছেন, কি খেতাব পেয়েছেন এবং কোন জায়গা থেকে পেয়েছেন আর কিসের জন্য পেয়েছেন। তাহলে ম্যান অফ অ্যাচিভমেন্ট খেতাব পেয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, ম্যান অফ এশিয়া খেতাব পেয়েছেন এশিয়া উইক থেকে, একুশে পদক পেয়েছেন বাংলাদেশ সরকার থেকে, আর্টিস্ট অফ রেসিডেন্ট পেয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ চিত্রশিল্পী সংসদ সম্মান সম্মান পেয়েছেন 1986 সালে বাংলাদেশ চিত্রশিল্পী সংসদ,
চাঁদের পদক পেয়েছেন বাংলাদেশ চিত্র চারুশিল্পী সংসদ। 1993 সালে পেয়েছেন স্বাধীনতা দিবস পুরস্কার বাংলাদেশ সরকার। এটি ছিল তার জীবনের সর্বশেষ পুরস্কার এবং সর্বপ্রথম পুরস্কার পেয়েছিলেন ম্যান অফ অ্যাচিভমেন্ট খেতাব কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এবং ম্যান অফ এশিয়া খেতাব এশিয়া উইক থেকে এবং 21 পদক পেয়েছেন বাংলাদেশ সরকার থেকে। 5 নম্বর, গ্রামের সমাজ জীবনকে উপস্থাপন করা কোন শিল্পীর লক্ষ্য ছিল? সমাজ জীবনকে উপস্থাপন করেছেন কোন শিল্পী? এক কথায় উত্তর দিতে পারবেন বা মনে রাখতে পারবেন যে সমাজ জীবনকে উপস্থাপন করার চেষ্টা করেছেন এস এম সুলতান। এস এম সুলতান একজন প্রবীণ শিল্পী। তার লক্ষ্য হচ্ছে গ্রাম সমাজ জীবনকে উপস্থাপন করা। অত্যন্ত বলিষ্ঠদেহী কৃষক বা কৃষক গ্রমণী কৃষিকর্মে নিযুক্ত প্রাণী, উর্বরা ভূমি এবং বলিষ্ঠ ধানের মঞ্জুরি সবকিছুকে সবই একাকার করে তিনি একটি সজীবতার উত্তরণ খুঁজেছেন। তার বক্তব্য হচ্ছে এই সজীবতা হচ্ছে আমাদের কাম্য। সুতরাং তিনি কাম্যের প্রাসাদকে আহ, আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো এটা উপস্থাপন হবে, উপস্থাপন করেছেন। তাহলে কি হলো, আমাদের সমাজ থেকে যে আমরা কৃষকদের দ্বারা বা কৃষকদের জন্য আমরা যে আজকে আহ মাছ ভাত খেয়ে বেঁচে আছি, তাদের এই অবদানকে স্পষ্ট করে তুলে ধরার জন্য, নতুন মাধ্যমে তুলে ধরার জন্য তিনি তাদের এই বিষয়কে কেন্দ্র করে, সমাজ জীবনকে কেন্দ্র করে, সমাজের কৃষক কৃষানি বা সমাজের যারা সবজি বা ফসল উৎপাদন করেন তাদেরকে নিয়েই সাধারণত তার কষ্ট, তাদের বেদনা, তাদের সুখ দুঃখে সবকিছু নিয়েই তিনি ছবি অঙ্কন করার চেষ্টা করেছেন এবং যেটি ছিল একটু অনন্য এবং একক একটা বিষয় হিসেবে, যার কারণে তিনি সামাজিক সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন। এবং তার চিত্রকর্ম দেখলেই অন্যান্য চিত্রশিল্পী চিত্রকর্ম কিন্তু বিভিন্ন ভাবে আহ দেখা যায়। যেমন কামরুল হাসানের চিত্রকর্ম বা জয়নুল আবেদিন চিত্রকর্ম। জয়নুল আবেদিন বলতেই কিন্তু আমরা দুর্ভিক্ষকে বুঝি, তাই না? 1943 সালে যে দুর্ভিক্ষ ছিল, সেই দুর্ভিক্ষের যে নির্মমতা ছিল, দুর্ভিক্ষের যে আহ দুর্বিষহ যে দুঃখ ছিল, সেই বিষয়কে আমরা কিন্তু সাধারণত তার চিত্রকর্মের মাধ্যমে দেখতে পাই। 6 নম্বর হচ্ছে নন্দনকানন ফাইন আর্ট স্কুল কোন শিল্পী স্থাপন করেছিলেন? এস এম সুলতান। তিনি অনেক শিশুদের জন্য এবং বড়দের জন্য ছবি আঁকার বিভিন্ন সংগ্রহশালা বা ছবি আঁকার বিভিন্ন স্কুল তিনি আহ, স্থাপন করেছেন বা প্রতিষ্ঠা করেছেন। সেই বিষয়ে তিনি এখানে দেওয়া কিছু তথ্য। 1953 সালে নড়াইলে ফিরে এসে শিশুদের চারুকলা শিক্ষার জন্য 3টি স্কুল প্রতিষ্ঠা করেন। দেখুন, যারা চিত্রশিল্পী হয়, যারা মানে মনে প্রাণে চিত্রশিল্পী হয়, ছবি আঁকলেন আপনি চিত্রশিল্পী হয়ে গেলেন, ব্যাপারটা তো এমন নয়। চিত্রশিল্পী হতে গেলে সময় কালকে হিসেব করে নিজের মন থেকে এবং নান্দনিকতাকে আশ্রয় করে দেশ ও সমাজের কল্যাণের জন্য চিত্রকর্ম ফুটিয়ে তোলা হয়, তখন সেটাই হচ্ছে মূল চিত্রশিল্পীর কাজ হয়। নন্দনকানন হাই স্কুল বা নন্দনকানন প্রাইমারি, নন্দনকানন ফাইন আর্ট স্কুল 1967 সালে, কুড়িগ্রাম ফাইন আর্ট স্কুল 1973 সালে নিজ জেলায় চারুপাঠ বাস একাডেমি, চারুপাঠ্য একাডেমি এবং অফ ফাইন আর্ট গড়ে তোলেন এবং সুলতান নিজস্ব পদ্ধতিতে রং তৈরি করে ছবিতে ব্যবহার করতেন। তার উল্লেখযোগ্য চিত্রকর্ম হলো গ্রাম্য দুপুর, গ্রাম্য জীবন, শরতের গ্রামীণ জীবন, মাছ ধরা, শাপলা তোলা, কৃষক সহ গরু, ধান ঝাড়া, অতীত, দিনের স্মৃতি, পাট চাষি, পাট ধোয়া, বৃক্ষরোপণ, শিরোনামহীন অসমাপ্ত ছবি। যে ছবিটি আর মানে অসমাপ্ত ছবি, অসমাপ্ত রয়ে গেছে। বিখ্যাত এই শিল্পী জীবদ্দশায় অনেক শিল্পকর্ম করে আমাদের শিল্পাঙ্গনকে সমৃদ্ধ করেছেন। 1994 সালের 10 অক্টোবর এই মহান শিল্পী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন এবং নিজ বাড়িতে তিনি শিশু স্বর্গ এবং চারুপীঠ নামে দুটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যেটি সাধারণত শিশুদের শিক্ষার জন্য উম, তৈরি তৈরি করেছিলেন এবং সেখানে সপ্তাহে একদিন একদিন ক্লাস হয়, একদিন বা দুদিন এখন ক্লাস নেওয়া হয়। চরদখল কোন শিল্পীর চিত্রকর্ম? চরদখল হচ্ছে এস এম সুলতানের চিত্রকর্ম। দেখুন, এখানে অনেকগুলো চিত্রকর্মের নাম দেওয়া রয়েছে বা কোনটা কত সালে অঙ্কন করা হয়েছে সে বিষয়ে দেওয়া রয়েছে। তারপরে বাংলাদেশ চিত্রশিল্পী এস এম সুলতান অঙ্কিত কত সালের একটি চিত্রকর্ম? এটা 1975 সালের একটি চিত্রকর্ম। 1975। দেখুন, যে বৃক্ষরোপণ চিত্রকর্মটি কেমন ছিল, প্রতিটি চিত্র আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
বৃক্ষরোপণ চিত্রকর্মটি এটি হচ্ছে 1975 ক্যানভাসে তেল রং এবং আয়তন ছিল 145 সেন্টিমিটার ইন্টু 108 সেন্টিমিটার, অর্থাৎ 57 ইঞ্চি ইন্টু 43 ইঞ্চি। অবস্থান বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকাতে এটি অবস্থান রয়েছে। আদি আবাদ, হ্যাঁ, প্রথম বৃক্ষরোপণকে কিন্তু সাধারণত আদি আবাদ নামেও ডাকা হতো বা আদি আবাদ নামেও কিন্তু সাধারণত পরিচিত ছিল। বাংলাদেশ চিত্রশিল্পী এস এম সুলতান অঙ্কিত 1975 সালে তৈলচিত্রকর্ম। চিত্রকর্মটি বাংলাদেশের সমসাময়িক শিল্প ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত। দেখুন, প্রশ্ন আসতে পারে যে প্রথম বিক্রম চিত্রকর্মটি কোন মাধ্যমে আঁকা? তৈলচিত্র। প্রথম বিক্রম নামের সুলতানের 3টি চিত্রকর্মের সন্ধান পাওয়া যায়। এর একটি তৈলচিত্র 1975, একটি অঙ্কন 1992 এবং অন্যটি মাটির তুলির কালির আঁচড়ে আঁকা। 1989 সালে তারেক মাসুদ নির্মিত সুলতানের জীবন কাজ মাসুদ আদম সুরাত প্রামাণ্য চিত্রের পোস্টারে চিত্রকর্মটি অভিযোজিত হয়েছে। দেখুন, তার যে চিত্রকর্ম এবং তার প্রত্যেকটি চিত্রকর্মের যে ভাষাটা গ্রামীণ জীবনের মানুষের আহ, কষ্টকে তুলে ধরেছে। চিত্রের ব্যাখ্যা চিত্রের ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা বিষয়গুলো পড়ে নেবেন সুন্দর করে। আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। চিত্রশিল্পী এস এম সুলতান এত থেকে এত একটি বিখ্যাত চিত্রকর্ম কোনটি? চর দখল হবে। দেখুন, চর দখল চিত্রকর্মটা ঠিক কেমন দেখতে, এটা দেখে রাখলেও আপনারা কিন্তু মোটামুটি ভাবে একটা আইডিয়া পেয়ে যাবেন। তারপরে ব্যাখ্যা দেওয়া আছে এখানে। ভূমিকর্ষণ ধারাবাহিক প্রথম চিত্রকর্ম কোনটি? জমিকর্ষণ 1, এটা প্রথম চিত্রকর্ম। তারপরে হচ্ছে জমিকর্ষণ 2 চিত্রকর্মটি কোন মাধ্যমে আঁকা ছিল? এটি ছিল তেল রং। তার অধিকাংশ চিত্রকর্ম তেল রং আঁকা ছিল। এখানে এখানে 8টা গরু আছে এবং 4জন কৃষক আছে। এটা ব্যাখ্যাটা পড়লে এখানে বুঝতে পারবেন। হত্যাযোগ্য কোন চিত্রকর্ম? এটাও কিন্তু এস এম সুলতানের চিত্রকর্ম। তারপর মজার বিষয় হলো যে এখানে অনেকগুলো বিষয় রয়েছে এখানে, তবে এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে এটা কত নাম্বার? এটা হচ্ছে 12, এটা 13 নাম্বার প্রশ্ন। 13 নাম্বার প্রশ্ন। আহ, দেখুন, এখানে বেশি কিছু বিষয় একটু উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, এটুকু একটু দেখুন সবাই। সেটা হচ্ছে খুব একটা চোখে পড়ছে না, এজন্য লাল কালি দিয়ে দেখে দিলাম। এস এম সুলতান চিত্রকর্ম গুলো মনে রাখার সহজ টেকনিক। যদি আমরা এখানে দেখি যে আসলে এস এম সুলতান প্রচুর হত্যা করেছেন, কেন এমন করলেন? তিনি তো এমন ছিলেন না। হ্যাঁ, মানে এই যে প্রচুর প্রচুর থেকে আমরা সাধারণত প্রচুর থেকে হচ্ছে আহ, প্রথম বৃক্ষরোপণ, হ্যাঁ, হত্যা থেকে হত্যা থেকে আমরা পাচ্ছি হলো হত্যাযোগ্য। তারপরে তিনি এমন কাজ করে এমন ছিলেন না। তিনি ধান মাড়াই করতেন। এই যে ধান মাড়াই থেকে ধান মাড়াই, হ্যাঁ, ধান মাড়াই থেকে ধান মাড়াই, এবং তা ঝাড়তেন, ধান ঝাড়া, হ্যাঁ, ঝাড়তেন, এই ঝাড় থেকে ধান ঝাড়া, যা আজ শুধুই স্মৃতি। মানে এখানে দিনের স্মৃতি একটা চিত্রকর্ম তিনি করেছেন, দিনের স্মৃতি, যা শুধুই স্মৃতি, মানে এটা দিনের স্মৃতি হিসেবে পরিচিত। তারপর তিনি দুপুরের রোদে গরু নিয়ে জমি চাষ করতে যে শাপলা তুলতেন, মানে দুপুরের রোদে, হ্যাঁ, গ্রাম্য দুপুর বলে একটা চিত্রকর্ম আছে। গ্রাম্য দুপুর মানে দুপুর থেকে গ্রাম্য দুপুর, দুপুরের রোদে গরু নিয়ে যেতেন তিনি। গরু নিয়ে তিনি কি করতেন? গরু নিয়ে তিনি হচ্ছে জমি চাষ করতেন। জমি চাষ থেকে জমি কর্ষণ, এই জমি কর্ষণ 1, জমি কর্ষণ 2, যে কটা আছে সেই কয়টা, এবং শাপলা তোলা, এবং জমি চাষ করতে যে তিনি কি করতেন? শাপলা তুলতেন। এই যে শাপলা তুলতেন, এবং এটাই ছিল তার গ্রাম্য জীবন, বা যা কি অতীত, তাই না? অতীতের স্মৃতি বলে একটা চিত্রকর্ম আছে, তার অতীত অতীত শিরোনামে চিত্রকর্ম আছে, অতীত শিরোনামে, সেটা হচ্ছে এটা। এভাবে আপনারা সাধারণত কয়েকটা দিয়ে দিয়েছি, আর কয়েকটা মুখে বললাম, এটা আপনারা নিজের মতো করে মুখস্থ করে নেবেন। এবং নিচে দেখুন যে কয়েকটি চিত্রকর্ম দিয়েছি তার আঁকা, হ্যাঁ, মানে কয়েকটা চিত্রকর্ম, সেগুলো হচ্ছে শুধু ছবি সহ এর মাপের
মাধ্যমগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিন। অধিকাংশ কাজ তিনি কিন্তু সাধারণত এঁকেছেন হচ্ছে তেল রঙে। হ্যাঁ, তেল রঙে তিনি বেশি কাজ করেছেন। এবং ঠিক আছে, আজকের ক্লাসটি এ পর্যন্তই। সকল শিক্ষার্থী বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য। এবং সার্কুলার হওয়ার আগ পর্যন্ত আমরা আশা করছি যে আগামী মাসেই সার্কুলার হবে। এবং সার্কুলার হওয়ার আগ পর্যন্ত আপনাদের ভর্তি ফি থাকছে ২,০৫০ টাকা, এবং প্রতি মাসে হলো ১০০ টাকা করে প্রশ্ন ফি দিতে হবে, মানে আপনাদের পরীক্ষার জন্য। এবং সার্কুলারের পরে ভর্তি ফি হবে ৩৫০০ টাকা, এবং প্রতি মাসে ১০০ টাকা করে আপনার পরীক্ষার ফি বাবদ প্রদান করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই সপ্তাহের যে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষাটি হবে এস এম সুলতান, কামরুল হাসান, রং, এবং আমি আরো ২টি ক্লাস দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং এই সপ্তাহের পরীক্ষা কিন্তু আপনাদের ড্রয়িং ও থাকবে। হ্যাঁ, ড্রয়িং এর মধ্যে থাকবে যেরকম ধরুন শাপলা ফুল থাকবে, আপনাদের থাকবে হচ্ছে জবা ফুল, থাকবে হলো ডালিম। হ্যাঁ, এই বিষয় থাকবে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সুস্থ মঙ্গল কামনা করছি। সকলের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এবং প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে আহ ক্লাসের ভালো মন্দ, কোন জায়গাটা ভালো লেগেছে, কোন জায়গাটা খারাপ লেগেছে, বা কোন জায়গাটা ভালো করলে আরো সুন্দর হতো। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিখবেন সুন্দর লেগেছে, যদি ভালো না লেগে থাকে লিখবেন সুন্দর লাগেনি। ঠিক আছে, খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সকল সুস্থ মঙ্গল কামনা করে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।